সো হে এভরিওয়ান, আজকে ক্লাসে আমি তোমাদেরকে 3 ধরনের ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা শেখাবো। আমি যে সেন্টেন্সগুলি তোমাদেরকে বলবো, সেন্টেন্সগুলি শোনার পরে তোমাদের মনে হবে আরে এগুলো তো খুব শোনা সেন্টেন্স, এগুলি তো খুবই সহজ, আমরা এগুলিকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। বাট বিলিভ মি, when you are going to make this sentence in English, you get totally surprised. কারণটা কি, যখনই তোমরা আমি যে সেন্টেন্সগুলি বলবো এগুলিকে ইংলিশে মেক করতে যাবে, দেখবে এগুলি কিন্তু পেরেও পারছো না। মনে হচ্ছে সহজ, বাট ইংলিশে ট্রান্সলেট করার সময় এগুলো হয়ে উঠছে না। তো কি সেই সেন্টেন্সগুলি? দেখো, সবচেয়ে প্রথমে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আমাকে যেতে হবে। ইংরেজিতে কি হবে বলো তো? আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাদের ঘুমাতে হবে, উই হ্যাভ টু স্লিপ। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু স্টাডি। ওকে, এখানে আমি যে সেন্টেন্সগুলি বলেছি প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস কমন, সেটা হচ্ছে হ্যাভ টু। দেখো, যখন বাধ্যতামূলকভাবে কম্পালসারি আমাদেরকে কোনো কাজ করতে হয়, বাধ্যতামূলক এই শব্দের উপরে বেশি জোর দেবে। বাধ্যতামূলকভাবে কোনো কাজ তোমাকে করতে হবে, সেখানে সেন্টেন্সগুলি আমরা হ্যাভ টু দিয়ে তৈরি করব। আর এটা মনে রাখবে, হ্যাভ টু এর পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্মের ব্যবহার করব। ওকে, কিন্তু এখন যদি এরকম বলি যে তাকে বলতে হবে হি হ্যাজ টু স্পিক। তাকে পড়াশোনা করতে হবে, শি হ্যাজ টু স্টাডি। অথবা বললাম যে কবিতাকে গান গাইতে হবে, কবিতা হ্যাজ টু সিং। এটাকে বদলাতে হবে, ইট হ্যাজ টু চেঞ্জ। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করো, আমি হ্যাজ টু বলেছি। যখন আমাদের সাবজেক্ট বা আমাদের কর্তা হি সি ইট নেম হবে, তখন এই ধরনের সাবজেক্ট যখন বাধ্যতামূলকভাবে কোনো একটি কাজ তাকে করতেই হবে, ইন দিস সিচুয়েশন আমরা কিন্তু হ্যাজ টু এর ব্যবহার করব। আর পাশাপাশি হ্যাজ টু এর পরে আমরা কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম বা বি1 ফর্মটা ব্যবহার করব। এতটুকু বোঝাতে পেরেছি? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। চলো, এবার আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে এম টু, ইজ টু, আর টু, এগুলি দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো, আমি যেমন বললাম যে আমাকে পড়তে হয়, হ্যাঁ সেটা আমার ইচ্ছা, আমার পড়তে হলে আমি পড়বো। তো যদি এরকম করে বলো যে আমাকে পড়তে হয়, সেন্টেন্সটা হবে আই এম টু স্টাডি। আই এম টু স্টাডি, আমাকে পড়তে হয়। আমাকে খেতে হয়, আই এম টু ইট, আমাকে খেতে হয়, আই এম টু ইট। আমাকে আমাকে লিখতে হয়, আই এম টু রাইট। আমাকে শুনতে হয়, আই এম টু লিসেন। তো যখন কোনো একটা কাজ আমাকে করতে হয়, ইন দিস সিচুয়েশন আমরা এম টু এর ব্যবহার করব। এবং এম টু এর পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম বা ভি1 ফর্মটা বসবে। ওকে, আচ্ছা, এখানে এম টু এর জায়গায় কি আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। কিন্তু এম টু এবং হ্যাভ টু এর মধ্যে পার্থক্য শুধু এতখানি, যখন বাধ্যতামূলকভাবে কম্পালসারি তোমাকে কোনো কাজ করতে হবে, তখন তুমি হ্যাভ টু এর ব্যবহার করবে। আর যখন বাধ্যতামূলক নয়, মানে ন্যাচারালি তোমাকে কোনো একটা কাজ করতে হয়, ইন দিস সিচুয়েশন আমরা কিন্তু এম টু এর ব্যবহার করব। ওকে, এবার ইজ টু কখন ব্যবহার করব? দেখো, যখন আমাদের সাবজেক্ট হি সি ইট নেম হবে, হ্যাঁ যখন আমাদের সাবজেক্ট হি সি ইট নেম হবে, তখন আমরা ইজ টু এর ব্যবহার করব। যখন ন্যাচারালি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, যেমন তাকে খাবার খেতে হয়, হি ইজ টু ইট ফুড। তাকে ঘুমাতে হয়, শি ইজ টু স্লিপ। মীরাকে গান গাইতে হয়, মীরা ইজ টু সিং। কিংবা এটাকে চেঞ্জ করতে হয়, ইট ইজ টু চেঞ্জ। এটাকে পরিষ্কার করতে হয়, ইট ইজ টু ক্লিন। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো আমাদের সাবজেক্ট কিন্তু হি সি ইট নেমের মধ্যে যে কোনো একজন, এবং আমরা এই সাবজেক্টের সঙ্গে ইজ টু এর ব্যবহার করেছি। বাট সবচেয়ে মনে রাখার বিষয়টা হচ্ছে আমরা ইজ টু এর পরে যে ভার্বটা ব্যবহার করেছি সেটা কিন্তু ভার্বের ভি1 বা ভার্বের বেস ফর্ম। ওকে, চলো, আমাদের এতটুকু শেখা হয়ে গেছে। এবার আমরা আর টু কখন ব্যবহার করব? দেখো, যখন আমাদের সাবজেক্ট উই, ইউ, দে হবে, এই সাবজেক্টগুলির সঙ্গে আমরা আর টু ব্যবহার করব। যেমন তাদেরকে পড়াশোনা করতে হয়, দে আর টু স্টাডি। তাদেরকে তাদেরকে কথা বলতে হয়, দে আর টু টক। তাদেরকে দেখতে হয়, দে আর টু সি। আমাদেরকে অনেক বলতে হয়, উই আর টু টক এ লট। তো ইন দিস সিচুয়েশন যখন ইউ উই দে হয় সাবজেক্ট, তার সঙ্গে কোনো একটা কাজ নর্মালি করতে হয়, ইন দিস সিচুয়েশন আমরা কিন্তু আর টু এর ব্যবহার করি। আর আর টু এর পরে ভার্বের বেস ফর্ম বা বি1 ফর্মটা বসে। ওকে, এবার আমরা শিখবো নিয়ম নাম্বার 3। নিয়ম নাম্বার 3তে কি কি আছে? দেখো, এবার আমরা শিখবো যে
এম হ্যাভিং টু, ইজ হ্যাভিং টু এবং আর হ্যাভিং টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। আচ্ছা বলো তো, এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি, তো আমার কি হচ্ছে, এই মুহূর্তে ভিডিওটা বানাতে হচ্ছে। তো আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, এর ইংলিশ ট্রান্সলেশনটা কি হবে বলো? আমাকে ভিডিও বানাতে হচ্ছে আই এম হ্যাভিং টু মেক দিস ভিডিও। ওকে, আই এম হ্যাভিং টু মেক দিস ভিডিও। এবার এম এর পরে আমি কিন্তু হ্যাভিং টু বললাম, সেটা যদি তোমরা বুঝতে চাও তাহলে একটু আগে আমি যে কথাগুলি বলেছি সেগুলো একটু মনোযোগ সহকারে যদি শুনে থাকো, বুঝে থাকো, তাহলে এবারের সেন্টেন্সগুলি তোমাদের বুঝতে কিন্তু কঠিন হবে না। ওকে, তাহলে আরও কিছু সেন্টেন্স বলি। যেমন বললাম, আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু প্র্যাকটিস। আমাকে চিন্তা করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু থিঙ্ক। ওকে, তাদেরকে কথা বলতে হচ্ছে, দে আর হ্যাভিং টু টক। তাকে সত্যি কথা বলতে হচ্ছে, হি ইজ হ্যাভিং টু টেল দ্য ট্রুথ। বাট এইবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে হি ইজ হ্যাভিং টু টেল দ্য ট্রুথ, এটা কীরকম হলো? আমরা তো হি এর সঙ্গে হ্যাজ ব্যবহার করার কথা, বাট না। যখন তোমাকে কোনো একটি কাজ করতে হচ্ছে তুমি বলবে, তখন কিন্তু আমরা হি এর সঙ্গে ইজ ব্যবহার করব, ঠিক আছে, বাট হ্যাভিং টু এর জায়গায় আমরা হ্যাজিং টু কখনো বলতে পারবো না। আশা করি তোমরা হ্যাজিং টু এই ধরনের সেন্টেন্স কখনো শোনোনি, এম আই রাইট? ওকে, তো তাকে কাজটি করতে হচ্ছে, কি হবে? হি ইজ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। তাকে তাকে পড়াশুনো করতে হচ্ছে, হি ইজ হ্যাভিং টু স্টাডি। ওকে, আমাকে চিন্তা করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু থিঙ্ক। তো যখন আমরা এম হ্যাভিং বা ইজ হ্যাভিং বা আর হ্যাভিং বলবো, এই সবগুলো হ্যাভিং টু এর পরে কিন্তু আমরা বার্বের বেস ফর্ম ব্যবহার করব। বাস খালি এতটুকু যদি মনে রেখে দাও, তাহলেই দেখবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা তোমাদের কাছে কতটা সহজ মনে হচ্ছে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।